29 বছর। 29টা বছর আগে কে কোথায় ছিলেন মনে করতে পারেন? আপনারা অনেকেই যদি ২-৪ জন এই কনটেন্ট শোনেন, আমার ধারণা 29 বছর আগে অনেকের জন্মই হয় নাই। যাদের জন্ম হয়েছে তারা বেশিরভাগই মনে করতে পারেন না যে 29 বছর আগে কোথায় ছিলেন, কি করতেছিলেন। ধরেন আমিও ঠিক মনে করতে পারি না যে 29 বছর মানে প্রায় ৩ দশক আগে এক্সাক্ট কোন জায়গাটায় ছিলাম, কি করতাম তখন, তখন কি পছন্দ ছিল। কিছুই তো ওইভাবে মনে করতে পারি না। ৩ দশক পার হয়ে যাওয়ার পরে কি কিছু এরকম মনে করা যায়? কিন্তু একটা জিনিস বাঙালি ভোলে না। এই ২৯ বছর আগে চলে যাওয়া একটা মানুষ, সেই মানুষটাকে বাঙালি ভোলে না। তাকে হয়তো দেখে নাই, তার মৃত্যুর পরে হয়তো ছেলেটার জন্ম হয়েছে, তারপরেও সেই লোকটার জন্য আজও বাঙালি কাঁদে। সেই লোকটার কথা আজও বলে। আজকে যখন মহামান্য আদালত বলেন যে সেই লোকটার মামলাকে কেবল অপমৃত্যু মামলা হিসেবে দেখলে হবে না, এটা একটা হত্যা মামলা, তখন আমি দেখি যে ২৬ বছর ২৭ বছর বয়সী বাচ্চারা উল্লাস করে যে আমাদের নায়কের সুবিচার হবে। আমাদের নায়ক মানে কি? এই ২৬ বছর ২৭ বছর বয়সী বাচ্চারা তো তখন কিছুই দেখে নাই, তাদের জন্মের আগের ঘটনা। তাহলেও কেন তাদের নায়ক? এই জিনিসটা আমি লম্বা সময় ধরে ভাবি যে কেন? এই এতগুলো বছর পরেও এসে সালমান শাহ, আমাদের সালমান শাহ ২৯ বছর আগে যিনি চলে গেছেন, কেন তিনি প্রাসঙ্গিক? এটার অনেক রকম জবাব আপনি বের করতে পারেন। কেউ একটু বেশি রূঢ় হয়ে বলবে যে না, অল্প বয়সে মারা গেছে, মাত্র ২৪ বছর বয়সে মারা গেছে, এইজন্য তারে নিয়ে এত রোমান্টিসিজম। না, না, শুধু তা না। এরকম বছর বয়সে আমাদের বেশ কিছু তারকা মারা গেছেন। বেশ কিছু তারকা মারা গেছেন। উইথ ডিউ রেসপেক্ট তারা কেউ ৩০ বছর পরে আর সেই স্মৃতিতে ওই জায়গাটায় নাই। এখন এই জায়গাটায় অনেকগুলো জবাব আমার মাথায় ঘোরে। অনেক কিছু ভাবতে পারেন আপনি। ওই লুক, ক্যামেরার দিকে ওইভাবে তাকানো, ঐরকম ডায়ালগ থ্রোয়িং, ওরকম রোমান্টিক ভঙ্গি কিংবা পাগলের মতো একটা ভঙ্গি, পাগলের মতো ভালোবাসতে পারা। এই সবকিছুর সঙ্গে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ফ্যাশন। ফ্যাশন, আমি বলি টোটাল ম্যাজিক। একটা ফ্যাশন আইকন। এই যে ফ্যাশন আইকন হয়ে উঠলেন, এটার পেছনে কিছু রহস্য আছে। এই রহস্যগুলো আমি একজন সালমান শাহ ভক্ত হিসাবে কিছু খোঁজার চেষ্টা করছি, হিসাব মেলানোর চেষ্টা করছি যে কি করে উপমহাদেশে জনপ্রিয় হওয়ার আগেই হলিউডে এসব ফ্যাশন সালমান শাহ এখানে আমদানি করে ফেললেন। এগুলো একটু খোঁজার চেষ্টা করছি। খুঁজতে, খুঁজতে আমি আসলে সালমান শাহ বা ইমন ভাইয়ের মায়ের কাছ পর্যন্ত পৌঁছাইছিলাম। বোঝার চেষ্টা করছিলাম আসলে ঘটনাটা কি। শুধু হলিউডি ফিল্ম বা ভোগ ম্যাগাজিন, ২-১টা ফিল্মফেয়ার ম্যাগাজিন এই ব্যাপারটা ঘটায় নাই। এই ব্যাপারটার পেছনে ওনার মায়ের মানে নীলা চৌধুরীর একটা ম্যাজিক আছে। আজকে আমি আমার এই জাতীয় কনটেন্টের ১ম টা শুট করতেছি। আমি এই কনটেন্টে একটু সালমান শাহর ম্যাজিকটা নিয়ে কথা বলব। সেটা কোনো রকম গবেষণালব্ধ কথা না, কোনো রকম এক্সপার্ট ওপিনিয়ন না। স্রেফ একজন সালমান শাহ ভক্ত হিসাবে ৯০ এর একটা কিশোর হিসাবে, ৯০ এর একটা বাচ্চা হিসাবে আমি আসলে একটু সালমান শাহর ওই ফ্যাশন আইকন নিয়ে কথা বলব যে আমাদের সামনে কি একটা বিস্ময় হয়ে আসছিলেন এবং সেই বিস্ময়ের রহস্যটা কি? এবং একেবারে শেষ দিক দিয়ে আপনাদের জন্য একটু চমক। একটু চমক না রাখলে তো লোকজন কনটেন্ট দেখতে চায় না। সেটা হচ্ছে যে একজন সালমান শাহ কিন্তু সালমান শাহর পরিবারে বড় হয়ে উঠতেছে। তারে কি আমরা রূপালী পর্দায় দেখতে পাবো? সেই জিনিসটাও একটু শেষ বেলায় বলব। আমি জানি আজকে আমার এই যে কনটেন্টটা যখন ১ম পাবলিশ হবে, তখন অনেকের মনের ভেতরে এরকম একটা প্রশ্ন তৈরি হবে যে, "বাবা তুমি ২০-২২ বছর ধরে করলা ক্রীড়া সাংবাদিকতা, আজকে সালমান শাহ নিয়ে কেন কথা বলতেছ? তোমার অথরিটিটা কি?" হ্যাঁ, অথরিটি তো একটা প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার অথরিটি, আমি সালমান শাহ ভক্ত। আমার অথরিটি হচ্ছে আমি ৯০ দশকের একজন কিশোর। আমি ৯০ দশক বলতে পাগল। এবং আজকে যে শোটা শুরু করলাম, যদি এটা শো বলেন, আমি আড্ডা বলতে চাই। আমি নামও দিছি বৈঠকখানা। এখানে খুব ভালো হতো যদি কাউকে নিয়ে বসে গল্প করতে পারতাম। একা, একা আর কত গল্প বলা যায়? আসলে বেশ লম্বা একটা জীবন কাটালাম তো, এবং বেশ বৈচিত্র্যময় জীবন কাটাইছি। খুব বৈচিত্র্যময়। তো সেই জীবনের গল্পগুলো বলতে ইচ্ছা করে। সেই জায়গাটায় আমাদের একটা বড় জায়গা ছিলেন সালমান শাহ। আমি একেবারে মফস্বলের একটা ছেলে।
মফস্বল বলতে বাগেরহাটের ছেলে। আমাদের সময় বাগেরহাটের ২ টো সিনেমা হল ছিল। একটা হচ্ছে লাইট হল, একটা হচ্ছে মনিকা সিনেমা হল। তো আমরা তো ভালো স্টুডেন্ট ছিলাম না। আমি ভালো স্টুডেন্ট হলে তো আপনারা বুঝতেই পারতেন। ভালো ক্যারিয়ার হতো, আ অনেক প্রতিষ্ঠিত হতাম। কিন্তু ভালো স্টুডেন্ট যে ছিলাম না এটা তো বুঝতেই পারেননি। স্কুল পালানোর ছেলে ছিলাম। মূলত সেটা শুরু হলো ক্লাস 8 এ ওঠার পরে আমি সেমি প্রাইভেট একটা স্কুল থেকে পাবলিক স্কুলে চলে গেলাম। এবং আমার সামনে জগৎটা খুলে গেল। এর আগ পর্যন্ত মনিকা সিনেমা হল, লাইট হলের নাম জানতাম। ওটার সামনে থেকে যাতায়াত করতাম। কিন্তু ওইভাবে কখনো ঢুকে দেখা হয় নাই। হ্যাঁ, হয়তো ছোটবেলায় পরিবারের সঙ্গে ১ বার ২ বার গেছি কিনা আমি মনে করতে পারি না। কিন্তু যখনই ওই বাগেরহাট স্কুলে গেলাম, বাগেরহাট হাই স্কুল, ওই স্কুলে যাওয়ার পরে আমি বুঝে গেলাম যে দুনিয়াটা আমার। ওই ২-৩ পিরিয়ড করেই দেয়াল টপকায় চলে যেতাম। কখনো রাস্তায় আড্ডা দেওয়া, কখনো এটা ওটা করা আর নিয়মিত হচ্ছে সপ্তাহে ২ দিন করে ১ দিন মনিকায়, ১ দিন লাইট হলে সিনেমা দেখা। কোনো সিনেমা মিস হওয়া চলবে না। যেটা একটু ভালো সেটা ২ বার ৩ বার। কিন্তু একটা প্রবলেম ছিল, খুব বড় প্রবলেম ছিল। সেটা হচ্ছে টিকিট আমরা যেটা দেখতাম, আমরা সবচেয়ে কম দামের টিকিটের দেখতাম ৳৬০ করে ছিল টিকিট। এখন ৳৬০ ওই ৳৬০ ম্যানেজ করা খুব কঠিন ছিল, খুব কঠিন। বাসা থেকে কি সিনেমা দেখার জন্য ৳৬০ দিবে নাকি? আর ৳৬০ কিন্তু ভাই তখনকার অনেক টাকা। এখন ধরেন এই যে কনটেন্ট টা শুট করতেছি আমি আমার বাচ্চারে স্কুলে দিয়ে আসছি। মোটামুটি ভালো মানে আ বা প্রায় শখানেক টাকা ওর হাতে আজকে দিয়ে আসছি। এখন সেই সময় ৳১০০ আমি একসঙ্গে দেখি নাই মনে হয় কোনোদিন। মানে কোনো কাজ ছাড়া যে স্কুলে ফি দিতে হবে এজন্য হয়তো হাতে দিয়ে দিছে। এছাড়া নিজে খরচের জন্য ৳১০০ কোনোদিন দেখিনি। যে এই ৳১০০ তুই খরচ কর। ফলে ৳৬০ আমাদের কাছে বিরাট ব্যাপার ছিল। এখানে আমার একটা বড় সুবিধা ছিল। আমাদের ওই স্কুলের এক দাদা আর এক দিদি প্রেম করতেন। এখন আপনারা জানেন মফস্বলের প্রেম মানেই সেখানে একজন ডাক পিয়ন লাগে। যে পরস্পরে চিঠি পৌঁছায় দিবে। তখন তো আর মোবাইল-টোবাইল নাই। চিঠি পৌঁছায় দিতাম আমি। এই চিঠি পৌঁছায় দেওয়ার পুরস্কার হিসেবে সপ্তাহে ৳১৪ মিলত। একটা দিত ৳৬০ দাদা, একটা দিত দিদি। তাদের আর নাম না বলি। তারা কেউ এখন ঢাকায় থাকে। তো যাই হোক এবং আলাদা সংসার হয়ে গেছে। কিন্তু এই ৳১৪ আমার জন্য লাইফ সেভিং ছিল। ২ টো সিনেমা দেখা তো কনফার্ম ছিল। এরপরে কোনটা বেশি ভালো লেগে গেলে এরে ওরে ধরে আরেকবার দেখতাম। আমাদের সিনেমা দেখা ছিল ওই হলে যেতাম, গিয়ে ওমর সানি, আ কখনো আরেকটু সিনিয়র কারো, জসিম, তারপরে আলমগীর, মানে সবাই বড় অভিনেতা। ওনাদের সিনেমা দেখতাম। কিন্তু খুবই মনোটোনাস। ওই একই ধরনের গেটআপ, একই ধরনের মেকআপ, একই ধরনের লাউড উচ্চারণ। ওগুলোতে তখন খুব মজাও পেতাম। এবং একই ধরনের মেলোডিয়াস মিউজিক, নাথিং ডিফারেন্ট। আমাদের তখন বোর হওয়ার কোনো কারণ নাই। কিন্তু আমরা আসলে হতভম্ব হয়ে গেলাম 92-3 র দিকে এসে। একটা জিনিস বলে রাখা ভালো, ঢাকায় মুক্তি পাওয়া সিনেমা আমরা দেখতে পেতাম কিন্তু ৩-৪ মাস পরে। আমরা কিন্তু কোনো সিনেমা মুক্তি পাওয়া মাত্র দেখতে পেতাম না। মফস্বলে ওটা হল মালিকরা সম্ভবত টাকা বাঁচানোর জন্য অনেক পরে নিতেন ছবিটা। আমরা শুনলাম, পোস্টার দেখলাম, ভিউ কার্ড দেখলাম যে একটা লোক, এই লোকটা একটু অন্যরকম। একটা ছেলে, একটা লোকও না। আমরা তখন ধরেন কত 8-9 এ পড়ি। মাত্র স্কুল অতিক্রম করে কলেজে ঢুকবো মানে একটু আ লায়ক হয়ে উঠতেছি। ওরকম একটা সময়ে লোকটার চেহারা দেখে মনে হলো যে আমাদের চেয়ে তো খুব বড় না। এ তো প্রায় আমি। কিন্তু এ আমি তো অন্যরকম, আমি তো অন্যরকম এরকম তো কিছু আগে দেখি নাই। লম্বা চুল, কানে একটা দুল, চোখে গোল চশমা, মাথায় কখনো ব্যান্ডানা বাঁধা। এই যে একটা লুক, কখনো আবার পনিটেইল করা, তখন পনিটেইল, ব্যান্ডানা কে জানে? এসব শব্দ কি আমরা জানি নাকি? কিন্তু বুঝতেছি তো ব্যাপারটা সামথিং ডিফারেন্ট। আমরা কলেজে উঠতে না উঠতে আমরা তো জানি না, এগুলো কিচ্ছু জানি না। ব্রাড পিট কে, টম ক্রুজ কে, কিয়ানু রিভস কে, কিচ্ছু জানি না। সিলভার স্টালোনের নামও জানি না। সেই লোকেরা আমরা দেখতেছি আমাদের বড় ভাইরা কেউ পনিটেইল করে ঘুরতেছে। তখন মানে বলতো বাস গার্জিয়ানরা বলতো গোড়ার লেজ বেঁধে ঘুরতেছে। কিন্তু জিনিসটা তো খুব আকর্ষণীয় ছিল। সঙ্গে কেউ আবার মাথায় ওই গরমের মধ্যে বাগেরহাট শহরের ওই গরমের মধ্যেই মাথায় ব্যান্ডানা বেঁধে ঘুরতেছে। আবার কেউ কানে দুল পরতেছে। কেউ লম্বা চুল এ পর্যন্ত ছেড়ে দিয়ে চোখে একটা গোল চশমা পরে ঘুরতেছে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে একটা লোক চলে আসছে।
বাংলাদেশে একটা লোক চলে আসছে, যে লোকটা পুরা দেশ ওই মফস্বল শহর পর্যন্ত, আজকাল অনেকে দেখি ফেসবুকে লেখেন, ফেসবুকে তো যা খুশি লেখা যায়, কোনো বাধা নেই, যে সালমান শাহ নাকি জনপ্রিয়তা শুধু শহরে ছিল। ভাই আমি মফস্বলের ছেলে, আমি সাক্ষী দিচ্ছি, আমাকে সাক্ষী দিতে ডাকেন, আমি সাক্ষী দিচ্ছি। আমি গ্রাম আর মফস্বল ছাড়া সালমান শাহকে তো দেখিই নাই। আমি দেখছি যে ওখানে একটা মফস্বলের কলেজের ক্যাম্পাস কিভাবে একটা লোকের জন্য বদলে গেছে। প্রায় প্রত্যেকটা ইয়াং ছেলে যারা একটু রাজনীতি করে, যারা একটু কালচার করে, সবার ফ্যাশন স্টাইল বদলে গেছে। এবং রাতারাতি রাতারাতি ওই যে কেয়ামত থেকে কেয়ামত মুক্তি পেল, তারপরে কেয়ামত থেকে কেয়ামতে খুব বড় কোনো ফ্যাশন ব্যাপার ছিল না। ফ্যাশনটা শুরু হলো এরপরে বিভিন্ন ছবিতে। এই যে ফ্যাশনের জোয়ার, একের পর এক জোয়ার আসতেছে, এক একটা ছবিতে এক এক রকম লুক নিয়ে আসে, আর মানুষ সেইটা কপি করে। এবং জনপ্রিয়তা, মানে আপনি এটা কল্পনা করতে পারবেন না। ওই যে বললাম আগে ভিউ কার্ড দেখি, আগে পোস্টার দেখি, তারপরে ৩ মাস বুক চেপে অপেক্ষা করি কবে এই সিনেমাটা আসবে, কবে এই সিনেমাটা আসবে। সিনেমাটা আসে জোয়ারের মতো। আমাদের মতো বখাটে ছেলেরা আমরা টিকিট ম্যানেজ করতে পারি না। মানে আমরা টিকিট ম্যানেজ না করতে পারলে পারবে কে? আমাদের সঙ্গে ওই লাইটম্যানের খাতির, আমাদের সঙ্গে কাউন্টার ম্যানের খাতির। তারপরেও আমাদের বলে, "এই কালকে আয়, আজকে কোনো টিকিট নেই, কালকে আয়।" ও সারারাত ঘুম হয় না। আজকে টিকিটটা পাইলাম না, আজকে ১ম শো, কালকে গেলাম। গিয়ে কোনো ক্রমে চাপাচাপির মধ্যে বসে ওই বাজে দুর্গন্ধ, ছারপোকার কামড়, বাজে দুর্গন্ধ মানে একেবারে মূত্রত্যাগ করে যেত লোকজন। তার মধ্যে বসে দেখতেছি বিস্ময়কর এক দুনিয়া। এই দুনিয়া তো আগে কোনোদিন আমরা দেখি নাই। এই যে আগে কোনোদিন দেখি নাই একটা দুনিয়া চোখের সামনে চলে আসলো, একটা কমন ধারণা তখন ছিল এবং আমাদের বড়রা বলতো এগুলো আসলে ওই যে হিন্দি সিনেমার কপি। এবং আজও অনেকে দেখি ওই একই টোনে কথা বলেন যে সালমান শাহ কপি। হ্যাঁ, সালমান শাহ কপি, সালমান শাহ কপি। কিন্তু আসলে কি হিন্দি সিনেমার? এইটা একটু বড় হওয়ার পরে যখন ইন্টার সেকেন্ড ইয়ারে উঠে গেছি তখন তো আরেকটু চোখটা মেলল না? ভিসিআর চলে আসলো। এখন ওইটা সত্যিকারের নাম বোধহয় ভিএইচএস বা এরকম কিছু। মানে ভিসিআর ক্যাসেট ছিল, ওই ভিসিআর ক্যাসেট ঢুকায় দিয়ে আপনারা তো বোধহয় পান নাই সে জিনিস, সারারাত বসে সিনেমা দেখতাম। একটা হিন্দি সিনেমা দেখার পারমিশন পেতাম। সারারাতে ৭টা-৮টা সিনেমা চলতো, ৬টা সিনেমা চলতো। তার মধ্যে শেষ রাতে গিয়ে একটা হিন্দি সিনেমা চলতো। ফুল আর কাটে দেখতাম, প্যার কিয়া তো ডরনা কেয়া দেখতাম। মানে সালমান শাহ, সঞ্জয় দত্ত এদের ছবি শাহজান, এগুলোও দেখতাম। দেখতে, দেখতে আমরা বন্ধু-বান্ধবরা একটা জিনিস বুঝে ফেললাম। না, সালমান শাহ তো এদের কপি করতেছে না। বরং আমাদের ভিতর তখন একটা রিউমার ছড়ায় পড়ল যে সালমান শাহকে এরা কপি করতেছে। আপনি যদি সাদা চোখে দেখেন, এটা বলা কিন্তু খুব অন্যায় না। মানে আপনি একটা, একটা করে যদি ফ্যাশনের ব্যাপারটা ধরেন, আমি তো আজকে বলছি যে আজকে মূলত সালমান শাহ আমাদের ফ্যাশন দিয়ে যেভাবে আচ্ছন্ন করে রাখছিলেন, ওইটা বলব। তাহলে আপনি দেখবেন যে সালমান শাহ যখন পনিটেইল করছে, তার বছর ২ পরে আপনি ১ম মুম্বাই ফিল্মে পনিটেইল দেখতেছেন কারোর। সঞ্জয় দত্তর হয়তো পনিটেইল দেখতেছেন। সালমান শাহ যখন ব্যান্ডানা নিয়ে সিনেমা করতেছে, ব্যান্ডানা পরে সিনেমা করতেছে, তারও ১-১.৫ বছর পরে ১ম জিত সিনেমায় সালমান খান ব্যান্ডানা ইউজ করতেছে। আমি দেখতেছি যে এরকম আমরা দেখতেছি এরকম সব ব্যাপার। তাহলে কি এটা সত্যি যে সালমান শাহকে সালমান খান, সঞ্জয় দত্ত, অনিল কাপুর এরা কপি করতেছে? না, এইটাও আবার অতিকথন। কিন্তু তাহলে রহস্যটা কোথায়? এই রহস্যটাই গোটাগুটি শুরু হলো। এটা সমাধান করতে আমার বহুকাল সময় লাগছে। এটা আসলে চলচ্চিত্র গবেষকরা করে ফেলবেন বলে আশা করছিলাম। কিন্তু হয় নাই তো, আমাদের পপুলার চলচ্চিত্র নিয়ে আমাদের এখানে কোনো গবেষণা হয় না। এটা একেবারে আমাদের মতো মূর্খদের জিনিস বলে ওনারা ছেড়ে দেন। যে সালমান শাহ ভক্ত ওরা কোনো মানুষ না। ওরা সুশীল কিছু না, ওদের নিয়ে একাডেমিয়ায় কথা চলবে না। ফলে আমাদের জন্য কেউ গবেষণা করে না। আমাদের নায়ককে নিয়ে কেউ গবেষণা করে না। আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হয়। প্রথমত যেটা আমি নিজে, নিজে বুঝতে পারলাম সেটা হচ্ছে একেবারে 70s থেকে যে জিনিসটা হলিউডে শুরু হলো, সিলভার স্টালোন কিছু, কিছু ফ্যাশন আমদানি করলেন যেমন ব্যান্ডানার ব্যাপারটা। 80s এও এই জিনিসটা দেখা গেল। আমি ইংলিশ সিনেমার অত বড় পোকা না। কিন্তু ব্যাপারগুলো তো যেগুলো খুব আইকনিক ছবি ওগুলো তো দেখছি। র‍্যাম্বো-ট্যাম্বো এগুলো, র‍্যাম্বো, রকি এগুলো দেখছি। ফলে সিলভার স্টালোনের মাথায় বড় হওয়ার পরে দেখতেছি পুরনো ছবি দেখতে গিয়ে যে হ্যাঁ, সিলভার স্টালোনের মাথায় এই ব্যান্ডানাটা ছিল। কিন্তু সমস্যা হচ্ছে সিলভার স্টালোন তো ক্যারেক্টার করতেন কমান্ডো ক্যারেক্টার। কিন্তু ওই একই পোশাক ইউজ করতেছেন সালমান শাহ রোমান্টিক ক্যারেক্টার হিসাবে।
আবার ওই একই চুল, ব্র্যাড পিটের মতো চুল কিংবা কিয়ানু রিভসের মতো পনিটেইল এইগুলা খুব রোমান্টিক জায়গায় ইউজ করতেছেন। আ কোথায় একটা ব্যাপার আছে, কোথায় একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে 90s এ ওই কাছাকাছি সময়ে একদম আর্লি 90s এ আপনি দেখবেন ব্র্যাড পিট, টম ক্রুজটা একটু আরো আগে ৪-৫ বছর আগে 80s এর শেষ দিকে এই ফ্যাশনগুলো এক, এক করে রোমান্টিক অ্যাকশন হিরো হিসাবে হলিউডে নিয়ে আসছেন। এই অ্যাকশনগুলো একটু বিবর্তিত করে বলিউডও কপি করা শুরু করলো। আমাদের এখানে কোনো সিনেমা প্রোডিউসার বা ডিরেক্টর কপি করলো না। এটাতে আমি কাউরে ছোট বড় বলতেছি না। দেখেন সালমান খানের কিন্তু খুঁজে বের করা লাগে নাই যে ব্র্যাড পিট কি করছে বা কিয়ানু রিভস কি করছে। কারণ তার ডিরেক্টর আছে, তার ড্রেসম্যান আছে, তার ওই ফ্যাশন ডিজাইনার আছে, তারা এগুলা খুঁজতেছে। তারা ভোগ ম্যাগাজিন দেখতেছে, তারা সিনেমা দেখতেছে, দেখে ডিসিশন নিচ্ছে আমার হিরো এই লুকে যাবে। আমাদের এখানে তো কালচারটাই তখনও তৈরি হয় নাই। আমাদের পরিচালকরা জানেন তারা কি পোশাক পরাবেন। আমাদের প্রোডিউসাররা জানেন তারা কি পোশাকের বাজেট দিবেন। ওই সেটাই রাজ্জাক সাহেবের আমল থেকে যেটা চলে আসতেছে, ওই একই পোশাক, একই ফ্যাশন, চেঞ্জ হচ্ছে না। এইটার কারণ হচ্ছে যে আমরা আসলে এই যে পৃথিবী বদলে যাচ্ছে, পৃথিবীর লোকেদের চোখ বদলে যাচ্ছে, এটা আমাদের এখানে এফডিসিতে ঢুকতেছে না। কিন্তু একটা ছেলে সে নিজে এগুলা দেখতেছে। সে দেখতেছে দেখে সে ভাবতেছে যে আমাকে এই কাজটা করতে হবে। আমাকে এই কাজটা করতে হবে। আমি এই ব্যান্ডানাটা এই ফিল্মে ইউজ করব। আমার ক্যারেক্টারটা এরকম, আমি সেক্ষেত্রে ব্যান্ডানা পরে এটা করতে পারি। আমার ক্যারেক্টারটা এরকম, আমি একটা পনিটেইল রাখবো। আমার ক্যারেক্টারটা এরকম, আমি একটু কার্লি একটা হেয়ার রাখবো এরকম। আমার ক্যারেক্টারটা এরকম, আমি একটা গোল চশমা পরবো। এইটা অমুক জায়গায় দেখছি। বা ৪টা ৫টা ক্যারেক্টারে ব্লেন্ড করতেছে। ব্লেন্ড করে এই ক্যারেক্টারের সঙ্গে যেখানে ব্যান্ডানা পরে হয়তো ওই জায়গার হিরো পড়ছিল একটা স্যান্ডো গেঞ্জি। সালমান শাহ সেখানে একটা ওভারকোট পরে ফেলল। একটা ডিটেকটিভ লুক চলে আসলো। এই ব্যাপারগুলো সে নিজে, নিজে ডিসিশন নিল। বেবি ইসলাম নামে সম্ভবত একজন ফ্যাশন ডিজাইনার বা ওই সময়ের ফিল্মে কাজ করতেন নিয়ে, ড্রেস আপ নিয়ে। উনি বলতেছিলেন যে সালমান শাহর কোনো গেটআপ আমরা কেউ করে দিছি বলে মনে পড়ে না। এটা পরে সোহানুর রহমান সোহানেরও ইন্টারভিউতে আমি পড়ছি যে উনিও বলছেন যে সালমান শাহ ইমন নিজের ডিজাইন নিজে করতো। ও নিজে বিভিন্ন ম্যাগাজিন, বিভিন্ন ছবি, বিভিন্ন ভিডিও রেফারেন্স হিসেবে এনে বলতো যে আমার এই ড্রেস আপ চাই, এই ক্যারেক্টারের সঙ্গে এই ড্রেস আপ চাই। এখন কথা হচ্ছে সালমান শাহ এটা কেন করলো বা কিভাবে করলো? সালমান শাহ তো এফডিসির প্রথম হিরো না, প্রথম সুদর্শন হিরো না। রাজ্জাক সাহেব যে ইন্ডাস্ট্রিতে জন্ম নিয়ে গেছেন, সেই ইন্ডাস্ট্রির সবচেয়ে সুদর্শন বলে তো আমরা সালমান শাহকে দাবি করতে পারি না। অবশ্যই অন্যতম সুদর্শন। তাহলে কেন ওর এই ফ্যাশন সেন্সটা তৈরি হলো? ও কেন এই যে ইম্প্রোভাইজেশনটা, এই যে ফিউশনটা এটা করতে পারলো? এই জায়গাটা হচ্ছে ম্যাজিকটা। এই জায়গাটা হচ্ছে ম্যাজিকটা। এই জায়গায় ম্যাজিক হচ্ছে নীলা চৌধুরী। নীলা চৌধুরীকে আমি বলি যে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি বাদ দেন। উনি তো ফিল্মের কেউ না, উনি ছেলে ফিল্মের মানুষ। কিন্তু আমি বলি একজন মহীয়সী নারী, একজন মহীয়সী যোদ্ধা। দেখেন নীলা চৌধুরী সঠিক না ভুল, এটা কিন্তু কোনো আলোচ্যই না। এটা আদালতের আলোচ্য। নীলা চৌধুরীর তো ভুল হওয়ার কোনো কারণ নাই। তিনি তার ছেলের বিচার চান। কিন্তু নীলা চৌধুরী যাদের অভিযুক্ত করতেছেন, তারা সেই অভিযোগটি সঠিক কি ভুল এটা আদালত বিচার করবেন। অলরেডি নীলা চৌধুরী একটা তো পাইছেন, আশ্বাস তো আদালত থেকে পাইছেন। আদালত এতকাল পরে বলছেন যে এটা হত্যা মামলা। মানে ৩০টা বছর ধরে এই মহিলা একা, একা যে চিৎকার করে গেছে সেই চিৎকার আজকে আদালত বলছেন যে সত্যি। আসলেই এটা হত্যা মামলা। ওকে, বিরাট একটা ব্যাপার। আপনি নীলা চৌধুরীর জায়গায় নিজেকে একটু ভাবেন তো। বা যেকোনো একটা নারীকে ভাবেন তো, দুটো ছেলে তো আছে। সালমান শাহর প্রয়াণ, বড় ছেলের প্রয়াণ যেকোনো মায়ের জন্য ধাক্কা। বাকিটা জীবন কি করতো? হয়তো ১ম ৪-৫ বছর চিৎকার করতো বিচারের জন্য। যখন বুঝে ফেলতো যে বাংলাদেশ বিচারহীনতার একটা দেশ, এই দেশের সংস্কৃতিই বিচারহীনতা, তখন সে গুটায়ে নিত নিজেরে। এই যে বিদেশেই আছেন এখন, ছোট ছেলের কাছে আছেন, উনি নিজেরে গোটায় নিতেন। তাই তো নিচ্ছেন, উনি নামাজ কালাম করেন, উনি আল্লাহর জন্য জীবনটা সমর্পণ করে দিচ্ছেন। কিন্তু একটা জায়গায় আপোস করেন নাই। ৩০টা বছর ধরে সমানে এই করে গেছেন, দাবি করে গেছেন আমার ছেলের তার বিচার চাই। লোকেরা বিশ্বাসই করে নাই যে তুমি যে হত্যা শব্দটা বলতেছো এটা তো হত্যাই না, এটা তো আত্মহত্যা। বারবার পুলিশ রায় দিছে, পুলিশ চার্জশিট দিছে, এটা আত্মহত্যা।
ময়না তদন্ত করা হয়েছে, ওখানে বলা হয়েছে আত্মহত্যা। একজন মানুষ মানে নাই, সেটা নীলা চৌধুরী। নীলা চৌধুরীর নিয়ে কম বাজে কথাও শুনি নাই। সাংবাদিকতাই তো করছি, বিনোদন সাংবাদিকতা না করি, ক্রাইম সাংবাদিকতা না করি, আশেপাশে কানে আসে নাই, রিপোর্টগুলো দেখি নাই, কম বাজে কথা হয় নাই, কম গসিপ ছড়ানো হয় নাই, কম নোংরামি হয় নাই। কত বড় অপমানের ভিতর দেখেছেন, অবমাননার ভিতর দেখেছেন। অন্য যে কেউ হলে হয় নিজে আত্মহত্যা করতো, নতুবা গিয়ে ওরকম নিভৃতে জীবনযাপন করতো, কেউ যাতে আমার ট্রেসও না পায়। শুধু আমি আমার ছেলের জন্য প্রার্থনা করি। না, উনি হাল ছাড়েন নাই। উনি আসলে, আমি বলি যে সত্যিকারের বাঙালি রমণী, যেটা আমরা যুগের পর যুগ পড়ে আসছি, যে তার পুত্র হত্যার বিচার না হওয়া পর্যন্ত হাল ছাড়বে না। এই মহিলার আমি এমনিতেই এই যুদ্ধের কারণে বিরাট ভক্ত। এই যুদ্ধের কারণে বিরাট ভক্ত। আমি জানি না উনি শেষ পর্যন্ত এটা রায় দেখে যেতে পারবেন কিনা, সে রায় উনি যেমন প্রত্যাশা করেন সেটা হবে কিনা, এগুলো তো মহামান্য আদালতের উপর নির্ভর করে। ফলে এই বিষয়ে আমরা কথা না বলি। কিন্তু নীলা চৌধুরী ইন্টারেস্টিং মানুষ, খুব ইন্টারেস্টিং মানুষ, ইন্টারেস্টিং এবং শ্রদ্ধেয় একজন মানুষ তার এই যুদ্ধের কারণে। আমি নীলা চৌধুরীর এই মানসিক অবস্থা, এই যে দোলাচল, এই যে লড়াই এবং অবমাননার ভিতর দিয়ে যাওয়া, এর মধ্যেও তাকে খোঁচাখুচি করছি, বোঝার চেষ্টা করছি যে ইমন ভাই মানে সালমান শাহ, আপনারা জানেন সালমান শাহর আসল নাম ইমন। তো সালমান শাহ এমন কেন হলেন, কেন এই ফ্যাশন ডিজাইনিং বুঝলেন, কেন ফিউশন করা শিখলেন, কেন নিজে একটা লুক দেওয়া শিখলেন, তার ডায়লগ থ্রোয়িংটা কেন এফডিসির যে লাউড ডায়লগ থ্রোয়িং ওইটা না, কেন ক্যারেক্টারের সঙ্গে মিশে যাইতে শিখলেন, এগুলো কিভাবে হলো? এগুলো হওয়ার কারণ হচ্ছে নীলা চৌধুরী আমাকে যেটা বললেন যে একটা জিনিস আপনারা জানেন যে সালমান শাহর জন্ম কিন্তু তার নানা বাড়িতে। মানে সালমান শাহ মূলত লিগ্যাসি বহন করেন তার নানার, মানে নীলা চৌধুরীর বাবার। এই নীলা চৌধুরীর বাবা অত্যন্ত এলিট মানসিকতার একটা মানুষ ছিলেন, এবং তারও বাবা। এরা খুব ধনাঢ্য, এই দাবি আমি করতেছি না, এমনিতে সিলেটিরা খুব ধনাঢ্য হয়, সিলেটের জকিগঞ্জে ওনাদের বাড়ি। কিন্তু ধনাঢ্যটা বিষয় না, বিষয় হচ্ছে এলিট কালচার, মানে একটা অভিজাত কালচার। একটা অভিজাত কালচারের ভিতর দিয়ে ওনারা প্রজন্মের পর প্রজন্ম বড় হয়েছেন। সেই অভিজাত কালচারটা কিরকম, নীলা আন্টি আমাকে বলতেছিলেন যে দেখো আমরা যখন ছোট ছিলাম আমরা তো জানতাম না যে ব্রিটিশরা কিভাবে চলাফেরা করে, ব্রিটিশদের লাইফস্টাইল কেমন। ওরকম আর্থিক ব্যয়ও আমাদের পেছনে করা হয় নাই। কিন্তু আমাদের বাবা আমাদেরকে ওই যে ইউরোপিয়ান কালচার, ওই যে সভ্যতা, ওই জিনিসগুলো শিখায় বড় করছেন। কাঁটা চামচ দিয়ে খাওয়ার সময় যে টুংটাং শব্দ হবে না, চা খাওয়ার সময় যে সুড় সুড় করে শব্দ হবে না, ভাত খাওয়ার সময় যে হালুম হালুম শব্দ হবে না, এই ব্যাপারগুলো আমরা জ্ঞান হওয়ার পর থেকে শিখছি। এখন আমি এই জিনিসগুলো ছড়ায় দেওয়ার চেষ্টা করছি আমার সন্তানদের মধ্যে। যেমন ইমনের মধ্যে চেষ্টা করছি, সেরকম ছোট জনের মধ্যে চেষ্টা করছি, একটা কালচারের মধ্যে দিয়ে বড় করার চেষ্টা করছি। এবং সেই কালচারটা শুধুমাত্র এই জায়গায় আটকে থাকে নাই যে লাইফস্টাইল, এই কালচারটা একই সঙ্গে পোশাক, পরিচ্ছদ, আর্ট সেন্স, মিউজিক সেন্স, এগুলাতেও নেওয়ার চেষ্টা করছি। আপনারা জানেন যে ইমন ভাই প্রথম জীবনে পড়াশোনা করছেন বয়রায়, খুলনার বয়রায়, খুব কাছাকাছি, এই জন্য আরো বেশি আপন মনে হয়। পরে ঢাকায় আসছেন, ঢাকায় এসে আদমজী ক্যান্টে পড়ছেন, পাশাপাশি কিন্তু ছায়ানটে পড়াশোনা করছেন মিউজিকে, পল্লীগীতিতে ডিগ্রি নিয়ে ফেলছেন রীতিমতো ছায়ানট থেকে। খুব ভালো মিউজিক করতেন। আমরা তো সালমান শাহকে দেখলাম শুধু অভিনয় করতে, সালমান শাহ খুব ভালো মিউজিক করতেন, আর্ট সেন্স খুব ভালো ছিলেন, এবং ইসের প্রতি খুব আগ্রহ ছিল, পেইন্টিং এর প্রতি। নিজে পেইন্টিং করতেন কিনা এটা আমি বের করতে পারি নাই, আমার ধারণা হয়তো নিজে নিজে একটু ছবি আঁকতেন, কারণ পেইন্টিং এর প্রতি খুব আগ্রহ ছিল। এটা ওনার অনেক ঘনিষ্ঠজন বলে যে খুব আগ্রহ নিয়ে পেইন্টিং দেখতেন। এখন এই যে ব্যাপারগুলো তৈরি হয়, একটা লোক যখন আর্ট কালচারে একটা লেভেলে পৌঁছায় না, তখন সে যখন পপুলিস্ট কোনো কিছুতে অংশ নেয়, সে যেটা চেঞ্জ করে দিতে পারে। কারণ সে তার ওই যে জানাশোনাটা, ওই সমঝদারিটা, ওইটাকে পপুলার কালচারে যখন নিয়ে আসে, ওইটাকে যখন ফিউশন করে, তখন এটা একটা অন্যরকম কিছু হয়ে যায়। যে জিনিসটা আপনি দেখছেন হুমায়ুন ফরিদির মধ্যে। হুমায়ুন ফরিদিকে নিয়ে আলাদা অবশ্যই একদিন কথা বলবো। হুমায়ুন ফরিদি থিয়েটার থেকে আসছেন, ইউনিভার্সিটির ওই নাট্যতত্ত্ব অমুক তমুক সবকিছু মাথার মধ্যে আছে তো। যখন কমার্শিয়াল ফিল্মে গেলেন, কমার্শিয়াল ফিল্মে এমন কিছু ফিউশন করলেন যেটা কেউ কল্পনা করতে পারে নাই। এটা আসলে আর্ট কালচার করে আসা লোকেরা যারা জেনুইনলি করে আসছে তাদের একটা বৈশিষ্ট্য।
একই সঙ্গে নীলা আন্টি আরেকটা মজার তথ্য জানালেন যে, "দেখো তোমরা ওর ফ্যাশন নিয়ে যে কথাগুলো বলো যে ও কেন নিজে ডিজাইন করতো? কেন ও যে ব্র্যাড পিটের যে ইয়েটা স্টাইলটা কপি করতেছে বলতেছো তুমি, ওটা কিন্তু কপি না। তুমি একটু মিলায় দেখো, ওটা কিন্তু কপি না। ওটা কিন্তু ব্র্যাড পিটের থেকে সামথিং ডিফারেন্ট। ব্র্যাড পিট করতেছে একরকম, ও এটা ফিউশন করতেছে। ওইটার সঙ্গে বাঙালি কিছু একটা করে দিচ্ছে।" আসলেই তাই। আপনি দেখবেন যে হয়তো কিয়ানু রিভস হুডি ইউজ করতেছে। সালমান শাহ কি করলেন? হুডি শার্ট করলেন। হুডি শার্ট জিনিসটা এর আগে কেউ কোথাও ইউজ করে নাই। হলিউডের না, বলিউডের না, কোথাও না। এটা একদম সালমান শাহ নিজের ডিজাইন করা। নিজের ডিজাইন করা ব্যাপারটা নিয়েও নীলা আন্টির একটা মজার তথ্য আছে। সেটা হচ্ছে যে উনি মোটামুটি জ্ঞান হওয়ার পর থেকে সোজাসুজি বাজার থেকে কিনে শাড়ি, থ্রি পিস কিচ্ছু পরেন নাই। উনি সবসময়ই নিজের মতো করে ডিজাইন করে পোশাক পরছেন। শাড়িটা কিনে এনে ওটাতে একটা ডিজাইন করছেন। নিজে কিছু একটা ডিজাইন করছেন। থ্রি পিসটার থ্রি পিস সেটটা কিনে এনে নিজের মতো করে একটু ডিজাইন করে কাটছেন, নিজে একটু ফিউশন করছেন, চিরকাল। আন্টি বলতেছিলেন যে, "ধরো এখনো আমি যে পোশাক-আশাক পরি না, আমি সরাসরি কোনো ব্র্যান্ডের পোশাক কিনে পরে ফেলি না। আমি একটু নিজের মতো করে ওগুলো চেঞ্জ করে নেই।" বলল, "এটা আমার ছেলেদের মধ্যে হইছে।" আমি ওদেরকে বলছি যে, "কেন একেবারে যা বাজারে চলতেছে, সবাই যা পরে তোমরা তাই পড়বা।" ও যে সিনেমা যাওয়ার পরে এগুলো করছে তা না। ও সিনেমায় যাওয়ার আগে ওই স্কুল, কলেজে, স্কুলে তো স্কুলের পোশাক পরে যেতে হতো। কলেজে যখন যেত, ও তখন যে শার্টটা পরে যেত, ওইটা বাজার থেকে কেনা শার্ট হলেও ওটাতে কিছু একটা চেঞ্জ ও নিজে করত। নিজে যদি করতে নাও পারত, ও আইডিয়া করে ওটা নিয়ে দর্জি বাড়ি গিয়ে বলত যে, "এরকম একটু চেঞ্জ করে দেন।" মানে এই যে পোশাকে ফিউশন করা, লুকে ফিউশন করা, এটা সালমান শাহর দীর্ঘদিনের একটা আগ্রহের জায়গা। সেটা আসছে তো ওই যে বললাম নীলা চৌধুরী ম্যাজিকের ভিতর থেকে। এবং সেই জিনিসটা যখন উনি আসলেন ফিল্মে, তখন তো উনি বুঝলেন যে ফিল্মটা দীর্ঘদিন ধরে আমাদের স্বাধীনতার পর থেকে কমার্শিয়াল ফিল্ম খুবই মনোটোনাস একটা ওয়েতে আগাচ্ছিল। ভালো ফিল্মও সেই সময় ভালো অভিনয় আমরা পাইছি। কিন্তু এটা যে লুক, গেট আপ, ডায়ালগ থ্রোয়িং এই ব্যাপারগুলাতেও যে কিছু নতুনত্ব আনা দরকার, বৈচিত্র্য আনা দরকার এটা মানে অভিনেতাদের দোষটা। এটা আমাদের নির্মাতারা ওইভাবে উপলব্ধি করেন না বা নির্মাতারা মনে করছেন পাবলিক হয়তো অ্যাকসেপ্ট করবে না। সালমান শাহ যখন ওখানে গেলেন, তা উনি ছায়ানটের মানুষ। উনি ছোটবেলা থেকে এরকম পোশাকে ফিউশন করে আসছেন। উনি দেখছেন এগুলো এক্সপেরিমেন্ট করার জন্য এটা খুব ভালো জায়গা। তখন কি করছেন আবার ছোটবেলা থেকে মুভি দেখতেছেন। উনি দেখতেছেন হচ্ছে হলিউডি মুভি। উনি ব্র্যাড পিটরে চেনেন। উনি তো আর দেবব্রত না। উনি সিলভার স্ট্যালোনরে চেনেন, উনি কিয়ানু রিভসরে চেনেন, উনি জনি ডেপরে চেনেন। উনি এদের গুলো দেখতেছেন, ভোগ এর কপি আনতেছেন। তখন কিন্তু একটা সুবিধা ছিল। আজকের দিনে ধরেন আমরা আরো পিছাইছি। এখন আপনি নীলক্ষেতে গেলে ভোগের কপি পাবেন না। ফিল্মফেয়ারের কপি পাবেন না। আমিও ১ম যখন ঢাকায় আসছি আমি এগুলো দেখতাম। সিনে ম্যাগাজিনের কপি, ইভেন স্পোর্টস ম্যাগাজিনের, যেটা আমার পেশাগত জীবনেও খুব উপকার করছে। দারুণ সব ম্যাগাজিন যেগুলা ইউরোপিয়ান, আমেরিকান ম্যাগাজিন, ইন্ডিয়ান ম্যাগাজিন এগুলো আসতো এখানে কপি পেতাম। ১-২ মাস পরে হলেও পেতাম তো। ওগুলো সালমান শাহ কালেক্ট করতেন। কালেক্ট করে নিজে জনি ডেপের এই অ্যাকশনটা সঙ্গে ভোগের এই যে কাভার করছে এই লোকটারে, এইটা বা ফিল্মফেয়ারে কাভার করছে এটা মিলে একটা ফিউশন। আচ্ছা এই ফিউশনটা সরাসরি আমার এই ক্যারেক্টারের সঙ্গে যাবে না। আর আমি করতেছি গ্রামের একটা আ আধ পাগল যুবকের ক্যারেক্টার। তাহলে এটার সঙ্গে আমার এইটা যোগ করতে হবে বা এটা বিয়োগ করতে হবে। করে এরকম একটা জিনিস দাঁড়াবে। সালমান শাহ একটা আবিষ্কার করে ফেলল দ্যাট ইজ ইউনিক। এবং শুধু এ কারণেই সালমান শাহ যত ডিজাইনার, যত প্রোডিউসার, যত পরিচালক আপনি এখনো প্রায় সবাই বেঁচে আছেন তো? সবার সঙ্গে আলাপ করে দেখবেন যে উনি কখনো কারো ডিজাইন করা কোনো পোশাক পরেন নাই। এবং এই জিনিসটাই ওনাকে ইউনিক করে ফেলছে। আজকে আমি বলি ওই যে শুরুটা ইন্ট্রোতে যে কোয়েশ্চেনটা করলাম যে ২৯ বছর পরেও কেন সালমান শাহ প্রাসঙ্গিক? ওই কম বয়সে মারা গেছেন বলে? ২৭ বছর বয়সে মারা গেছেন বলে? ৪ টা মাত্র বছর অভিনয় করছেন। ৪ বছরও পুরো পান নাই। ৪ টা মাত্র বছর অভিনয় করছেন। ৪ বছরে ২৭ টা ছবি। এই ২৭ টা ছবির ভেতরে নিজে রিলিজ দেখে যেতে পারছেন মনে হয় ১৫ টা কি ১৬ ছবি। বাকি সব কোনটা হাফ ডান, কোনটা ডাবিং শেষ হয় নাই। এই অবস্থায় নাই হয়ে গেলেন মানুষটা। নাই হয়ে গেলেন। হঠাৎ করে নাই। মৃত্যুর পরেই ১০-১২ টা ছবি রিলিজ পাইছে। এবং কোনটা অন্য কাউরে দিয়ে বডি ডাবল করানো লাগছে, অমুক, তমুক। মানে অ্যাকচুয়ালি ওনার ক্যারিয়ার উনি যেটুকু দেখছেন সেটা হচ্ছে ৪ বছরে ১০-১৫ টা ছবি। এই সামান্য একটা ক্যারিয়ারের জন্য ৩০ বছর পরে ৩ দশক পরে কেউ কাউরে মনে রাখে? কেউ কাউরে মনে রাখে না রে ভাই। কেউ কাউরে মনে রাখবে
না। আপনি ৩০ বছর আগের হলিউডি স্টার যে ৩০ বছর আগে অভিনয় বন্ধ করে দিয়েছেন, তার নামও তো মনে করতে পারবেন না। হলিউড স্টারের কথা বলতেছি। বলিউড-টলিউড বাদ দেন, বাংলাদেশ বাদ দেন। তার নামও মনে করতে পারবেন না। সালমান শাহরে কিন্তু ভোলে নাই। ১৫ বছর বয়সী ছেলেমেয়েরাও মনে করে সালমান শাহ সামথিং ডিফারেন্ট। আজও পর্যন্ত সালমান শাহের ওই ফ্যাশনটা তো আর দেখি নাই। আমি কাউরে ছোট করতেছি না। আজও যেসব নায়করা বড় নায়ক সুন্দর ফ্যাশন করেন, সুন্দর ডিজাইনের পোশাক পরেন, কিন্তু এগুলোতে ইউনিক কিছু হচ্ছে না। মানে ফ্যাশন ডিজাইনার একটা মুখস্থ ডিজাইন করে পরায় দিচ্ছে। ওখানে উনি কই? উনি যে ভেবে আমি আমার মতো কিছু একটা করব, ওই জিনিসটা তো হচ্ছে না। ফলে কোনো ফ্যাশন কাউরে ওইরকম আচ্ছন্ন করে ফেলতে পারতেছে না, বিপ্লব করে ফেলতে পারতেছে না। এইজন্য আমি বলি সালমান শাহর অভিনয়, আমার এই কথার অর্থ আবার যদি কেউ ধরে নেন যে সালমান শাহর লুক, ফ্যাশন, স্টাইল এইগুলা নিয়ে আলোচনা করতেছি, ডায়ালগ থ্রোয়িং, মানে বোধহয় সালমান শাহর অভিনয় নিয়ে আমি খুব একটা আগ্রহী না। এটা আসলে আলোচনা করলাম সালমান শাহর প্রাসঙ্গিকতা বুঝাইতে। অভিনেতা সালমান শাহ কত বড় ছিলেন এটা বলার সত্যিই অথরিটি আমার নাই। সত্যিই অথরিটি নাই। আমি শুধু বলতে পারি সালমান শাহর অভিনয়টা কেবল শুরু হয়েছিল। কেবল সালমান শাহ অভিনয়ের জগতে ঢুকছিলেন। ১ম ২-৩ বছর তো আসলে সালমান শাহকে একদমই কপি কাহিনীতে অভিনয় করতে হয়েছে। মানে ওই সময় তো আমাদের এখানে যেটা হতো, আমাদের পরিচালকরা নতুন কোনো স্ক্রিপ্ট নিতেন না। এটা তো একটা বিপর্যয় হয়ে গেল। একটা সময় পর্যন্ত তো আমাদের এখানে জহির রায়হান, সৈয়দ হক এদের কাহিনী দিয়ে সিনেমা হতো। পরে এসে একটা বিপর্যয়ে পড়লাম আমরা। কাহিনী নাই। তখন সরাসরি হিন্দি ছবির কাহিনী কপি করে ইয়ে করা হচ্ছিল। ইভেন সালমান শাহর ১ম ছবিটাও তাই, বেশ কয়েকটা ছবি ১ম বছর ২ তাই করতে হয়েছে ওনাকে। কিন্তু এরপরে সালমান শাহ সত্যি অভিনয়ের জগতে ঢুকলেন। অভিনয় ওই ছবিগুলোতেও ওনার যা করণীয় করছেন। কিন্তু আমার মনে হয় ওনার এটা আমি মানে আমার একদম অ্যাজাম্পশন যে ওনার তৈরি হয়েছে যে আমি কপি ছবিতে অভিনয় করব না। আমার জন্য জেনুইন স্ক্রিপ্ট আনেন, মৌলিক স্ক্রিপ্ট আনেন। এবং মৌলিক স্ক্রিপ্টের চাহিদায় দেখেন সাব্বির ভাইয়ের লেখা নাটকে টিভিতে অভিনয় করছেন। এই লোকটার এই জিনিসগুলো এই লোকটাকে নিয়ে বলতে গেলে তো আসলে ঘন্টার পরে ঘন্টা কেটে যাবে। আপনি কল্পনা করতে পারেন যে আজকে টপ হিরো টিভিতে মুখ দেখাবে? এই সাহস আছে? কেন সাহস নেই বলতেছি বলেন তো? টিভিতে মুখ দেখালে দাম কমে যায়। ইভেন টপ হিরো পৃথিবীর কোথাও, আপনি সালমান খানের কথা বলেন, সালমান খানও টিভিতে মুখ দেখায় শুধুমাত্র বিভিন্ন রিয়েলিটি শোতে। টিভি সিরিজ করতে বলেন না। যে টিভিতে যেসব সিরিজ হয় ওর একটা শাহরুখ খান, তুমি তো একসময় টিভি থেকে উঠে আসছো। তুমি যাও তো পারলে একটা টিভি সিরিজ করো তো তোমার পিক টাইমে। করো তো। কারোর ওই সাহস নেই। সাহস নেই মানে প্রোডিউসারের ভয় পায়। টাকা কমে যাবে। টিভিতে তো ফ্রি দেখে লোকেরা। মানে পার্থক্যটা কোথায়? টিভিতে আপনি যখন সেম হিরোকে ফ্রি দেখতেছেন এবং ছোট পর্দায় দেখতেছেন, কম গ্ল্যামারে দেখতেছেন, ওই লোকরে আবার টিকিট কেটে আপনি দেখবেন কিনা এটা নিয়ে ওই লোক কনফিউজড হয়ে যায়। ফলে টিভির কোনো অফার, কোনো দেশে মানে ইয়ের ব্যাপার আলাদা, আমেরিকার ব্যাপার, ইউরোপের ব্যাপার আলাদা। কারণ ওদের টিভির যে ইয়েগুলো হয়, সিরিজগুলো হয়, ওগুলো হিউজ বাজেটের আদিকাল থেকেই। এবং ওগুলো খুব ব্যয়বহুল একটা জিনিস, ওখানে তাদের সম্মানই কমে না। ওখানেও ব্যাপক আয় করে। ফলে ওটা নিয়ে তারা বোদার করে না। কিন্তু আমাদের উপমহাদেশে কোনো এস্টাবলিশ হিরো টিভিতে যেতে চায় না। টিভিতে সিরিজ করবেন না, নাটক করবেন না। সেখানে সালমান শাহর অবস্থাটা একটু ভাবেন তো। যখন সে উঠছে টিভি নাটক থেকে, শুরু করছেন তো মডেলিং দিয়ে। একেবারে শুরু মনে হয় হানিফ সংকেতের সঙ্গে কোনো একটা পারফরম্যান্স দিয়ে। তারপরে তো মডেলিং করছেন কিছুদিন, এরপর টিভি নাটক করছেন। কিন্তু খুবই ইন্টারেস্টিং হচ্ছে যখন সালমান শাহ একদম পিকে, একদম কেয়ামত থেকে কেয়ামত, বিক্ষোভ, অমুক তমুক, একদম মানে বাংলাদেশ কাঁপতেছে সালমান শাহ জ্বরে। সেই সময় সালমান শাহ টিভিতে খণ্ড নাটক করতেছেন। আগে বিটিভিতে খণ্ড নাটক হতো। এখন এটা হয় মানে একবারে ১ ঘন্টার একটা নাটক করতেছেন। ভালো কথা। ওই যে বললাম মইনুল হাসান সাবেরের লেখা 'পাথর সময়' করে ফেলছেন। 'পাথর সময়ের' মতো কাহিনীতে রাজি হওয়া, মাই গুডনেস! মানে কোন লেভেলের চিন্তা আছে এবং অ্যাকসেপ্টেবিলিটি আছে। উনি বুঝতে শুরু করছেন যে ওনাকে বড় কাহিনীতে, গুরুত্বপূর্ণ কাহিনীতে অভিনয় করতে হবে। এর চেয়েও বড় ব্যাপার 95 এ সম্ভবত, তখন তো সালমান শাহ পিক বললেও কম বলা হয়। এরকম সময় সালমান শাহ ইতিকথা নামে একটা, আমাদের মনে আছে একদম চোখের সামনে, ইতিকথা নামে একটা ধারাবাহিক অভিনয় শুরু করলেন। মানে এটা আনবিলিভেবল! আপনি কোটি টাকা দিয়েও এখনকার কোনো নায়ককে, মানে এস্টাবলিশ কোনো নায়ককে টিভিতে, তাও বিটিভিতে ধারাবাহিক করতে বলতে রাজি করতে পারবেন না। পারবেনই না। অসম্ভব ব্যাপার। সালমান শাহ সেই ঝুঁকি নিয়েছেন। এক হচ্ছে কনফিডেন্স যে আমি যদি
রাস্তায় নেমে পথনাটকও করি, পরদিন আবার লোকেরা টিকিট কেটে হলে যাবে আমার সিনেমা দেখতে। দুটো আলাদা আর্ট, আলাদা করে করব। এটা হচ্ছে একটা ব্যাপার। আরেকটা হচ্ছে উনি বুঝতেছিলেন যে উনাকে ভালো, ভালো স্ক্রিপ্টে কাজ করতে হবে। অভিনয় করতে হবে। উনি কেবল অভিনয়ের জগতে ঢোকা শুরু করলেন। আনন্দ শুরু করলেন। কি অভিনয় রে ভাই! কি অভিনয়! আনবিলিভেবল একটা ছেলে সারাটা জীবন যেটা বললাম এলিট সোসাইটিতে কাটায় আসছে। সেই ছেলে এইরকম একটা মানসিক অসুস্থ ক্যারেক্টার করতেছে। বারবার নিজেরে বদলাচ্ছে একই ফিল্মের মধ্যে কত ডাইমেনশন, কত ডাইমেনশন। একাধিক সিনেমা শেষ দিকে মানে পরে মুক্তি পাওয়া সিনেমাগুলো বরং আমরা দেখছি ডাইমেনশন গুলো কি আনার চেষ্টা করতেছেন। এবং এরপরে বিভিন্ন রকম ক্লাসিক মুভির কথা হচ্ছিল। যে বড়, বড় সাহিত্য নিয়ে মুভি হবে যেগুলোতে সালমান শাহ অভিনয় করবেন। সেটা তো আর আমরা দেখতে পারলাম না। সবচেয়ে বড় দুর্ভাগ্য লাগে যে সালমান শাহ কেবল অভিনয়ের জগতে ঢুকতেছিলেন। সেই সময় লোকটা নাই হয়ে গেল। যাই হোক যেটা বলছিলাম যে সালমান শাহর অভিনয় নিয়ে কথা বলব না। সত্যিই এটাতে আমার অথরিটি নেই। আমি এটুকু বুঝি যে শুধু অভিনয়ের বিচার যদি আমরা করি, পোশাক-আশাক, ফ্যাশন, লুক, ডায়ালগ থ্রোয়িং যেগুলো নতুনত্ব উনি আনছেন না এগুলো বাদ দিয়ে যদি শুধু অভিনয়ের কথা বলি, তাও সম্ভবত বাংলাদেশের টপ র‍্যাংকড অভিনেতা থাকবেন। নায়ক হিসাবে টপ র‍্যাংকড অভিনেতা থাকবেন। ওখানেও কোনরকম কোনো ঘাটতি তার ছিল না। কিন্তু সেটা একটু কম আলোচ্য হয়ে যায়। সারা পৃথিবীর নিয়ম তাই কোনো একটা বিষয়কে যদি বেশি হাইপ হয়ে যায়, তখন তার মূল বৈশিষ্ট্যটা হয়তো একটু আড়ালে চলে যায়। কিন্তু সালমান শাহ শেষ পর্যন্ত এর সবগুলো গুণের জন্য টিকে থাকবেন। বারবার আফসোস হয়, ইস! আরেকটাবার যদি পর্দায় সালমান শাহকে দেখতে পারতাম। আ নীলা আন্টির সঙ্গে এই ২-৩ দিন আগে কথা হচ্ছিল। আমি এই কথাটা বলতেছিলাম। এই কেসের আপডেট-টাপডেট শুনতেছিলাম আন্টির কাছে। আর যদিও আমি রিপোর্টার না মানে ওইগুলা তো লেখার লোক না। তারপরেও আন্টি বলতেছিলেন। তো ওখানে আমি মানে বলতেছিলাম যে, "আন্টি খুব ইচ্ছা করে আরেকবার আ ইমন ভাইকে পর্দায় দেখতে, সালমান শাহকে আরেকবার পর্দায় দেখতে।" তো আন্টি হঠাৎ করে একটু মজা করে বললেন যে, "দেখো তোমারে বলতেছিলাম না যে আমার পরিবারের সদস্যদের গ্রুমিং এর কথা? তো আমার নাতিটা মানে উনার ছোট ছেলেটা এখন ১৩ বছর বয়স। ও কিন্তু ঠিক আ তোমাদের সালমান শাহ মানে আমার ইমন যেভাবে বড় হয়ে উঠছে যেসব এটিকেটের মধ্য দিয়ে অভ্যাসের ভিতর দিয়ে ওই যে নিজে ডিজাইন করা, নিজে ইম্প্রোভাইজ করা, ফিউশন করা ওগুলোর ভিতর দিয়ে বড় হয়ে উঠতেছে। আমি বললাম, "ওকে দেখতে কেমন?" আমি ওর ছবি দেখি নাই। তো বলল, "১৩ বছর বয়সী সালমান শাহর মতো।" মানে আমি শুনে খানিকক্ষণ চুপ করে থেকে গেলাম। আ আন্টি বললেন যে, "আমি দেশে আসলে এবার ও আমার সঙ্গে আসবে, তুমি দেখো ওরে। একদম তোমার মনে হবে সালমান শাহরে দেখতেছো। সেই অ্যাটিটিউড, সেভাবে তাকানো, সেরকম পোশাক সেন্স। এখন তো দিন বদলাইছে, আরো অন্যরকম পোশাক সেন্স।" তো আমি খুব সাহস করে আন্টির একটা আবদার করলাম যে, "আন্টি একটু ওরে কি আমরা রূপালী পর্দায় দেখতে পাই?" এমন কি হয় যে একটা ভয়াবহ আফসোস নিয়ে বেঁচে আছি আমরা ৯৬ সাল থেকে। সেই আফসোসটা দূর করার জন্য এই নতুন সালমান শাহকে কি পর্দায় দেখা যাবে? আন্টি খুব রূঢ় হলেন। এই ১ম বারের মতো একটু কঠোর স্বরে আমার সঙ্গে কথা বললেন যে, "না, এটা হবে না। কোনোভাবেই আমি হতে দিব না বেঁচে থাকতে।" আমি একবারই ইমনরে পারমিশন দিছিলাম, আমি জানি না কেন দিছিলাম। সেই আ ক্ষত আমি আজও বয়ে বেড়াচ্ছি। পুরো বাংলাদেশ বয়ে বেড়াচ্ছে, আমার পরিবার বয়ে বেড়াচ্ছে। আমি আর একবার আমার পরিবারের আরেকটা ছেলের ওই পর্দায় যাইতে দিব না। তুমি সালমান শাহ ভক্ত, তুমি এসো, আমি তোমার সঙ্গে কথা বলায় দিব। তুমি ওরে দেখো, তোমার মনে হবে সালমান শাহরে দেখতেছো। কিন্তু পর্দায় আর দেখতে পাবা না। পর্দায় দেখার আ মানে পর্দায় আরেকটা ছেলে এই পরিবার থেকে পাঠানোর সাহস বা আগ্রহ আমার আর নাই। এটা আমি হতে দেব না। তো মানে একজন সালমান শাহ ভক্ত হিসেবে আমরা তো চাই যে ইতিহাস রিপিট হোক। ইতিহাসের অন্তত ভালো অংশটা রিপিট হোক। আরেকবার ইমন ভাইয়ের পর্দায় দেখা যাবে নতুন কোনো কারো ভেতর দিয়ে। ইমন ভাইয়ের একটা মনে হবে যে পুনর্জন্ম হলো। এটা হলে খুব ভালো হতো। কিন্তু সেই সঙ্গে হিস্ট্রি রিপিট হোক এটা আসলে আমরাও আর চাই না। যে একটা ভয়াবহ অভিশপ্ত অবস্থার ভিতর দিয়ে ৩০ বছর ধরে এই পরিবারটা যাচ্ছে। আরো কত ৩০ বছর যাবে জানি না। এই জিনিসটা আর দরকার নেই, আর দরকার নেই। এই সালমান শাহ আড়ালেই থাক। এই সালমান শাহ তার জীবন সে যাপন করুক। ইভেন তার নামটাও আমাদের জানার দরকার নেই। সে তার মতো থাকুক। সে ১৩ বছর বয়সী সালমান শাহর মতো এলোমেলো চুল নিয়ে কানে রিং পরে একটা গোল চশমা পরে ঘুরে বেড়াক। তার আশেপাশের লোকেরা হঠাৎ করে চমকায়া বলবে, "এই তোমারে কোথায় যেন দেখছি?" ও মুচকি হেসে বলবে, "তা তো আমি জানি না।"
সেই রকম একটা ছেলে থাক, বাকিটা স্রষ্টার জন্য। আমরা শুধু সালমান শাহর স্মৃতি নিয়ে বেঁচে থাকি। ওই ফ্যাশন ডিজাইনিং, ওই ডায়ালগ, ওই অভিনয় এগুলা নিয়ে বেঁচে থাকি। সালমান শাহর জন্য অনেক প্রার্থনা, নীলা আন্টির জন্য অনেক প্রার্থনা। নীলা আন্টির এই যে ভয়াবহ লড়াই, এই ভয়াবহ লড়াই যেন ব্যর্থ না হয়। এই লড়াই যেন ব্যর্থ না হয়। মাননীয় আদালত যে একটা সিদ্ধান্ত দিচ্ছেন, এটার ধারাবাহিকতা আমরা দেখে যেতে চাই। সময় লাগবে নিশ্চয়ই। এটার একটা সুফল দেখে যেতে চাই। যে সত্যিকারের অপরাধী হোক, তাতে যাদের নাম আসতেছে তারা হোক আর অন্য যে কেউ হোক, যে অপরাধী হোক আমরা শাস্তি দেখতে চাই। আমাদের প্রিয়তম নায়ককে আমাদের পুরো ইন্ডাস্ট্রির, পুরো সমাজের যে স্টাইল বদলায় দেওয়া, কালচার বদলায় দেওয়া, মানুষটাকে এই পৃথিবী থেকে ২৪ বছর বয়সে পাঠায় দেওয়া, শেষ করে দেওয়ার যে অপরাধ, এই অপরাধের শাস্তিটা আমরা দেখতে চাই। তাহলে আমরা সবাই সন্তুষ্ট হবো। একটা 90 কিডস হিসাবে এর চেয়ে বড় পাওয়া আর কিছু হবে না। আগামী পর্বে ৯০ হয়তো অন্য কোনো ৯০ অন্য কোনো অভিজ্ঞতা নিয়ে হাজির হবো। হইতে পারে যে একটা বই নিয়ে গল্প করব বা একটা মিউজিক নিয়ে গল্প করব, কোনো একটা মিউজিক নিয়ে। এখানে মানে কোনো নির্দিষ্ট বিষয় থাকবে না। শুধু ব্যক্তিগত অভিজ্ঞতা, ব্যক্তিগত ভালোবাসা, ব্যক্তিগত দুঃখ, শোক এগুলা নিয়ে আলাপ করব। সঙ্গে থাকবেন নিশ্চয়ই। একটু গল্প শোনার জন্য সবাইকে আমন্ত্রণ জানালাম। সবাই ভালো থাকবেন।